মাইলস্টোন স্কুলের বিমান ট্র্যাজেডিতে দীর্ঘ হচ্ছে মৃতের তালিকা। বোনের পর এবার চলে গেল ভাই নাফিও। নিহতের সংখ্যা বেড়ে জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান পরিচালনার নজির নেই বিশ্বে, বলছেন বিশেষজ্ঞরা। ঘন বসতিপূর্ণ এলাকা এড়ানোর পরামর্শ। বিমান বাহিনীর জন্য একটা পৃথক এয়ারফিল্ড অথবা এই এয়ারফিল্ড বিমান বাহিনীকে দিয়ে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারফিল্ড, যেটা আমাদের প্ল্যান ছিল আজকে থেকে 20 বছর আগে প্ল্যান ছিল, আরিয়াল বিলে একটা আন্তর্জাতিক বিমানবন্দর, আন্তর্জাতিক মানের বিমানবন্দর করে তোলা। ডক্টর ইউনূসের সঙ্গে 4 দলের বৈঠক, সরকারকে কঠোর হওয়ার আহ্বান। ফ্যাসিবাদীরা সুযোগ নিচ্ছে বললেন আসিফ নজরুল। মাইলস্টোন কলেজে 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত 2 উপদেষ্টা ও প্রেস সচিব। আজ স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক। পটুয়াখালীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। সরগরম সব মৎস্য অবতরণ কেন্দ্র, দামে নেই স্বস্তি। এবং পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সফরকারীদের হারালো 8 রানে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি মিশু হাসান। এবারে বিস্তারিত। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। আহত 164 জনের মধ্যে অনেকের অবস্থা এখনও আশঙ্কাজনক। মঙ্গলবার রাত 1:15টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় 9 বছর বয়সী শিশু নাফির মৃত্যু হয়। তার শরীরের 95% পুড়ে যায়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এই তথ্য জানিয়েছেন। এর আগে প্রথম দিনই মারা যান বোন নাজিয়া তাবাসসুম নিঝুম। 2 সন্তানকে হারিয়ে নিঃস্ব হয়ে গেলেন বাবা মা। এর আগে আইএসপিআর মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত 31 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তালিকায় 27 জন নিহতের কথা বলা হয়, যাদের মধ্যে 23 জনই শিশু। রাত বাড়ার সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 32-এ। এর মধ্যে 20টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, 6টি রাখা হয়েছে সিএমএইচ-এর মর্গে। সামরিক বেসামরিক বিমান চলাচলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একমাত্র রানওয়ে ব্যবহার ও আশপাশের ঘন বসতিপূর্ণ এলাকা বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সাথে জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান পরিচালনার নজির উন্নত বিশ্বে নেই বলেও মন্তব্য তাদের। ভবিষ্যতে দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়াতে সামরিক বিমানের জন্য জনবিরল এলাকায় প্রশিক্ষণের পরামর্শ বিশেষজ্ঞদের। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। সোমবার দুপুর 1:13 রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলের হায়দার আলী ভবনে চলছিল প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাস। ছুটির জন্য আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। এমন সময় বিকট শব্দে শিক্ষার্থীদের উপর আছড়ে পড়ে বিমান বাহিনীর যুদ্ধ বিমান F-7 BGI। বিধ্বস্তের পর মুহূর্তেই আগুন ধরে যায় বিমানটিতে। ঘটনার ভয়াবহতা বুঝে ওঠার আগেই প্রাণ হারায় বেশ কয়েকজন শিক্ষার্থী। উত্তরার মর্মান্তিক দুর্ঘটনা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ঘনবসতিপূর্ণ এলাকায় যুদ্ধ বিমানের প্রশিক্ষণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন তুলে নেটিজেনরা। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার শাহজালাল বিমানবন্দর ও এর আশপাশের এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় সামরিক ফাইটার জেট কিংবা প্রশিক্ষণ বিমান পরিচালনার উপযুক্ত নয়। ঢাকা এয়ারপোর্ট for operating the aircraft is not safe. কখন এয়ারফোর্সের ফ্লাইট কোন দিকে কোথায় যাচ্ছে না যাচ্ছে, এগুলো তো আমরা তো একই কন্ট্রোল এরিয়ার মধ্যে আমরা ফ্লাই করতেছি। হাউ ইটস পসিবল? অন্য এয়ারলাইন্স তো এটা অ্যালাউ করবে না। আপনার ইউ হ্যাভ টু হ্যাভ এ সেফ এরিয়া। এয়ারফোর্সের যেই ট্রেনিং এয়ারক্রাফটগুলি ফ্লাই করাচ্ছে, দে শুড হ্যাভ এ সেফ এরিয়া, যেখানে তারা ইমার্জেন্সি ইঞ্জিন শাটডাউন হয়ে যাক কিংবা যাই কিছু হয়ে যাক, তারা যেন সেখানে সেফলি একটা ক্লিয়ার, আমরা যেটা বলি, একটা জায়গা থাকবে। যশোরে আছে, চিটাগাং আছে, হোয়াই ঢাকা? এই শাহজালাল বিমানবন্দরে একটা রানওয়ের প্রভিশন যেটা, সেটা ইম্পেডিমেন্ট। এখানে শুধু সামরিক বেসামরিক এয়ারক্রাফট না, এখানে হেলিকপ্টার সার্ভিসও এখান থেকে এয়ারপোর্ট থেকে যাতায়াত করছে। সো কাজে এখানে নানা ধরনের মাল্টিফাংশনাল এয়ারপোর্ট হয়ে গেছে এটা। সামরিক বাহিনীর প্রশিক্ষণ ও নিরাপদে যুদ্ধবিমান উড্ডয়ন ও অবতরণে নতুন রানওয়ে প্রয়োজন বলে মনে করছেন অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী। পর্যন্ত কোনো মিসঅ্যাপ হয়নি, বাট যেহেতু দিনকে দিন ফ্লাইং বাড়ছে,
এবং অ্যাক্টিভিটিস বাড়ছে এবং আমরা চাই যে আরও অ্যাক্টিভিটিস বাড়ুক, আরও বিভিন্ন দেশের এয়ারলাইন্স আসুক, আরও ফ্লাইট বেশি করে আসুক, তখন কিন্তু আমাদের সময় আসবে, সময় এসে গেছে ইতিমধ্যেই, বাট আমাদের আর দেরি করা চলবে না যে বিমান বাহিনীর জন্য একটা পৃথক এয়ারফিল্ড অথবা এই এয়ারফিল্ড বিমান বাহিনীকে দিয়ে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারফিল্ড যেটা আমাদের প্ল্যান ছিল, আজকে থেকে 20 বছর আগে প্ল্যান ছিল আড়িয়াল বিলে একটা আন্তর্জাতিক বিমানবন্দর, আন্তর্জাতিক মানের বিমানবন্দর করে তোলা। এদিকে যে কোনো সময় উদ্বোধনের জন্য প্রস্তুত প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। এই টার্মিনাল চালুর পর দেশের আকাশে বাড়বে বিমান চলাচলের সংখ্যা। সক্ষমতা বাড়লেও সাম্প্রতিক দুর্ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছে বিশেষজ্ঞরা। সারা ওয়ার্ল্ডে প্রত্যেকটা এয়ারপোর্টে দেখা যায় ল্যান্ডিং অ্যাপ্রোচ যেটা থাকে সেখানে একটা অবশ্যই পাইলটের কাছে একটা ভিজিবল হইতে হবে রানওয়েটা, এবং সেই ভিজিবিলিটির জন্য একটা বিল্ডিং কোডের একটা ব্যাপার থাকে, হাইট রেস্ট্রিকশন থাকে। এই জিনিসগুলো সামরিক কিংবা বেসামরিক যেই এয়ারক্রাফটের জন্যই হোক না কেন, প্রত্যেকের আসলে আমি বলবো যে স্মুথ ল্যান্ডিংয়ের জন্য কিংবা স্মুথ টেক অফের জন্য অবশ্যই বিল্ডিং কোডের আওতাধীন যেসব পলিসিগুলো আছে স্ট্রিক্টলি সেটা মেনটেন করা উচিত। 3rd টার্মিনাল করলাম, আবার সেই উন্নয়ন জোয়ার করলাম। উন্নয়ন জোয়ার করা মানে কি? ইউ আস্কিং ফর মোর ফ্লাইট, দ্য মোর ফ্লাইট অ্যান্ড দিস ক্যাজুয়ালিটি উইল বি মোর, কারণ আপনার মেশিন কখনো বলতে পারবেন না। ভবিষ্যতে যে কোনো দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নাফি নামে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 32-এ। আহতদের সর্বশেষ খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। হাসান, জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের পরিস্থিতি কি? শিশু নাফির মরদেহ, নিহতদের সব মরদেহ হস্তান্তর করা হয়েছে কিনা আমাদেরকে একটু জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আগে খোঁজ নিয়েছি, সেখানে যে গতকালকে নাফি মারা গিয়েছে তার মরদেহ রাতে হস্তান্তর করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত পরিচালকের সঙ্গে আমরা কথা বলতে পারিনি, তবে এতটুকু নিশ্চিত করা গেছে এখন পর্যন্ত। আর বাকি যে 6টি মরদেহ ছিল সেগুলো শনাক্তের জন্য ইতিমধ্যে ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সাথে নিখোঁজ পরিবার যারা দাবি করছে তাদেরও ডিএনএ নেওয়া হয়েছে, অর্থাৎ যাদের সাথে এখন ম্যাচিং করবে তাদেরকে সেই মরদেহগুলো বুঝে দেওয়া হবে। এবং একটি দেহাবশেষ রয়েছে যেটিতে আসলে কোনোভাবে শনাক্ত করা যায়নি, সেটিরও কিন্তু ডিএনএ টেস্ট করা হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং বাকি যে 40 জনের মধ্যে এইখানে চিকিৎসাধীন আছেন জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, তাদের কিন্তু অবস্থা অনেকটাই, বেশ কয়েকজনের অবস্থা খুবই গুরুতর। বিশেষ করে যারা 6 জন আইসিইউতে আছে তাদের কিন্তু অবস্থা খুব বেশি বাজে অবস্থা বলে জানিয়েছে, এবং বেশ কয়েকজন ভেন্টিলেশন দিতে হয়েছে। তাদের অবস্থা খুবই বেশি আশঙ্কাজনক এবং তাদেরকে চিকিৎসাধীন আছেন, নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসকরা, তাদেরকে চেষ্টা করছেন সর্বোচ্চ। তবে কি হবে সেটি কিন্তু হয়তো আমরা কিছুক্ষণ পরেই বলতে পারবো, তাদের চিকিৎসারা কতটুকু উন্নতি হয়েছে। কিছুক্ষণ পরেই আমাদের সঙ্গে পরিচালকের একটি ব্রিফ করবার কথা রয়েছে, তখন আরও বিস্তারিত আমরা জানাতে পারবো। তবে এখন পর্যন্ত যেটি সংবাদ হচ্ছে, আমরা গতকালকে যেটি জেনেছি, আজকে দুপুরের পরেই কিন্তু সিঙ্গাপুরের যারা চিকিৎসক তারা বাংলাদেশে আসবেন এবং যেসব রোগী এখানে চিকিৎসাধীন রয়েছেন এবং কর্মীটলা হাসপাতাল সহ অন্যান্য যেসব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রত্যেকের ব্যাপারে কিন্তু তারা খোঁজ খবর রাখবেন এবং কতটুকু উন্নত চিকিৎসা দিয়ে, সর্বোচ্চ চিকিৎসা দিয়ে কিভাবে ভালো করা যায় সে ব্যাপারে তারা চেষ্টা করবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা যতটুকু গতকালকে যেটি খবর পেয়েছিলাম যে বাংলাদেশ থেকেই সিঙ্গাপুরে এইসব রোগীদের আসলে বিস্তারিত পাঠানো হচ্ছে যাতে করে তারা সেখান থেকে পরামর্শ দিতে পারেন অন্তত পক্ষে। এবং আমরা এই গত পরশুদিন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে সেখানে প্রত্যেকেরই কিন্তু অবস্থা খুব বেশি পুড়ে গিয়েছিল, বিশেষ করে যারা ওই ক্লাসের ভিতরে ছিল, ওই দুটি ক্লাসের ভিতরে, এবং যারা উপর থেকে নামতে গিয়েছিল তারাই কিন্তু বেশি আহত হয়েছে। এবং যেহেতু জেট ফুয়েল অত্যন্ত দাহ্য পদার্থ এবং সেটি কিন্তু খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং সে তাপমাত্রা কিন্তু অনেক বেশি ছিল, ফলে যেসব শিক্ষার্থী তার আশেপাশে গিয়েছে তারা কিন্তু ঝলসে গিয়েছে এবং
প্রত্যেকেরই কিন্তু 50%-এর উপরে বার্ন হয়েছে বলে আমরা জানতে পেরেছি, যেখানে 40%-এর বেশি যদি শরীর পুড়ে যায় তাহলে আসলে বেঁচে থাকার সম্ভাবনা খুব কম থাকে, এবং তারা যদি বেঁচেও যায় তাহলে মানসিক এবং শারীরিক নানা যন্ত্রণা তাদেরকে পেতে হয়। তবে এখন পর্যন্ত যারা রয়েছে তাদের মধ্যে আমরা বেশ কিছুজন পেয়েছি যাদের 40%-এর উপরেই কিন্তু শরীর পুড়ে গেছে, এবং তাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন এখানকার চিকিৎসকরা। প্রয়োজনে তারা বাইরে থেকেও চিকিৎসক নিয়ে আসবার চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। মিশু, হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী হাসান মাহমুদের সঙ্গে, জানাচ্ছিলেন আহতদের পরিস্থিতির সর্বশেষ। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষক ও শিশু শিক্ষার্থীদের অনেকের দাফন সম্পন্ন হয়েছে। ঢাকার বাইরে তাদের গ্রামের বাড়িতে মরদেহ গেলে তৈরি হয় শোকের আবহ। প্রিয়জনকে হারিয়ে স্বজনেরা হয়ে পড়েন বাকরুদ্ধ। নিভে যাওয়া এসব প্রদীপের জন্য হাহাকার করছে বাবা মা ভাই বোনেরা। পাথর চাপা বুকে তাদের চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। সহকর্মীর তথ্য ও ছবিতে আপন অপুর রিপোর্ট। বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন কলেজের শিক্ষক মাহারিন চৌধুরী নিজে দগ্ধ হয়েও বাঁচিয়েছেন প্রিয় 20 শিক্ষার্থীকে। পরে হাসপাতালে মৃত্যু হয় তার। মঙ্গলবার বিকেলে জানাজা শেষে নীলফামারীর জলঢাকায় গ্রামের বাড়ির কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন শিক্ষক মাহারিন। আরেক শিক্ষিকা মাসুকা বেগম নিপু আশ্রে পড়া বিমান তারও প্রাণ কেড়ে নেয়। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় তার গ্রামের বাড়িতে নামে শোকের ছায়া। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এটাই দোয়া করি আল্লাহ জান্নাতবাসী করুক। এখন পর্যন্ত এটাই দোয়া করতেছে, আর সবাই যেন এটাই দোয়া করেছে মাননীয় সরকার বাহাদুরকে সুষ্ঠুভাবে তদন্ত করে যেন দেখে। মঙ্গলবার রাত 2:30টার দিকে নিহত শিশু তানভীরের মরদেহ পৌঁছায় গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের নবভাত এলাকায়। সকালে নয়াপাড়া গ্রামের স্থানীয় মাদ্রাসায় জানাজা শেষে দাফন করা হয় মরদেহ। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। তানভীরের কোঅর্ডিনেটর মিস উনি ফোন দিয়েছে আমাকে, বললো যে তানভীর যে বার্ন ইউনিট আছে ওরা হেলিকপ্টার দিয়ে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। ওইখানে আমাদের আরো 2-4 জন ভাতিজা ছিল, ওরা আগে শনাক্ত করছে। আমি ওখানে যে তানভীরকে পাইনি, তার আগে তানভীর আমাদের ছেড়ে চলে গেছে। ডালপালা মেলার আগেই নিভে গেল শিক্ষক বাবার স্বপ্ন। দগ্ধ হয়ে মারা গেছে সখীপুরের শিশু মেহনাজ আফরিন হুমাইরাও। সকালে তারও দাফন সম্পন্ন হয়েছে। পরিবারের দাবি সুষ্ঠু তদন্তের। বাবার কাঁধে সন্তানের মরদেহ। পৃথিবীর সবচেয়ে ভারী মুহূর্তের মুখোমুখি হন বরিশালের মোস্তফা কামাল। মঙ্গলবার শিশু সামিউলের জানাজা শেষে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। তার মৃত্যুতে পুরো এলাকায় নামে শোক। প্রতিদিনের মতো মাইলস্টোন স্কুলে সন্তানকে আনতে যান মা রজনী ইসলাম। বিমান বিধ্বস্ত হয়েছে দেখে সন্তান ঝুমঝুমকে খুঁজতে চলে যান ক্লাসরুমে। শিশুটি বেঁচে ফিরল আর ফেরেননি মা। মঙ্গলবার সকালে কুষ্টিয়ার দৌলতপুরে স্বামীর বাড়ির কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন রজনী। সময় ছুটি হয়তো 5-10 মিনিট আগে যায় আর কি। আমার বাসার মাইলস্টোন খুবই কাছাকাছি, 10 মিনিটের রাস্তা গাড়িতে। যাওয়ার পরে গাড়ি থেকে নামার 5 মিনিট পরে দুর্ঘটনাটা ঘটে। পরে আমি ওখানে পৌঁছালাম। পৌঁছানোর পরে ওই আর্মিতে বললো যে দেখেন আছে কিনা। পরে আমি দূর থেকেই মানে পোশাক দেখি চিনতে পারছি। খুবই লোক গেছিল, ওর মতন মেয়ে হয় না। আমাদের সবার মধ্যে সে অন্যরকম। এখন ওকে বাবু ছাড়া ডাকিনি, ও ছেলে মেয়ে সব বড় হয়ে গিয়েছে। কি করে সরকার? সোমবার রাতে বার্ন ইনস্টিটিউটে মৃত্যু হয় দগ্ধ শিশু সামিমের। নিভে যায় তার ডাক্তার হওয়ার স্বপ্ন। মঙ্গলবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী মাঝিকান্দিতে তার বাবার কবরের পাশে শামীমকে সমাহিত করা হয়। আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, আল্লাহ পাক যেন আমার ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আজকে হয়তো বাইঙ্গা নেই, কিন্তু বাইঙ্গা বাবার পাশে বাইঙ্গাকে দাফন করা হলো কিছুক্ষণ আগে। গাজীপুরের চাকরিজীবী বাবা শাহ আলমেরও কোল খালি করেছে মাইলস্টোন ট্র্যাজেডি। মারা যায় তাদের 3য় শ্রেণী পড়ুয়া আদরের সন্তান সায়মা। মঙ্গলবার তাকেও চিরনিদ্রায় শায়িত করা হয়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহী নগরীর সফুরা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে রাজধানীর কুর্মিটোলায় তার ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনাপ্রধান, বিমান বাহিনীর প্রধান সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে ফারজানা আফরোজ টুম্পার প্রতিবেদন।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ বিকেল ৩টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রাজশাহী ক্যান্টনমেন্টে নিয়ে আসা হয়। সেখান থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে করে নিহত তৌকিরকে শহরের ভাড়া বাসার সামনে নিয়ে আসলে সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। স্বজনরা নিহত তৌকিরের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। বিকেল ৪টা ২০ রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জীবনী পড়ে শোনানো হয়। এ সময় সন্তানের জন্য দোয়া চান তৌকিরের বাবা তহুরুল ইসলাম। আমরা যথাযথ পরিষদের ব্যবস্থা নেব। এরপর বিকেল ৫টায় নগরীর সফুরা কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তার এমন বিদায়ে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এর আগে দুপুরে রাজধানীর কুর্মিটোলায় তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান সহ নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার রাতে 4টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, দেশের মানুষ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দেখতে চায়, আর ফ্যাসিবাদ প্রশ্নে সব দল একমত থাকার কথা জানান দলের প্রতিনিধিরা। বিস্তারিত মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্টে। দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে 4টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রতিনিধিরা। এ সময় একটি মহল দেশের পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে জানিয়ে তারা বলেন, এই অবস্থায় সব রাজনৈতিক দলকে এক থাকতে হবে। রাজনৈতিক দল হিসাবে এক এক দলের এক এক রকম বক্তব্য থাকবে, সমালোচনাও থাকবে, কিন্তু আমরা একটা প্রশ্নে সবার মধ্যে আমরা এক আছি, সেটা হলো আওয়ামী ফেসিবাদ যাতে আবার পুনর্বাসিত হতে না পারে। পুরানো ফেসিবাদ গেছে, নতুন করে যেন আবার ফেসিবাদ গজে উঠতে না পারে, নতুন ফেসিবাদ তৈরি না হয়। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, দেশের মানুষ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দেখতে চায়। আমাদের প্রধান উপদেষ্টা উনি শুধু ঐক্যের কথা বলেননি, উনি বলেছেন আপনাদের মধ্যে ঐক্য আছে, এটা আর একটু দৃশ্যমান হলে ভালো হয়। আপনারা যে ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচির প্রসঙ্গে হোক, আপনারা যদি একসাথে থাকেন, এটা যদি মানুষ দেখে, মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে, মানুষের মধ্যে একটা অনেক বেশি মানুষ খুশি হবে এটা দেখতে। ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে দলগুলো প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ দিয়েছে বলেও জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। শোকাবহ মুহূর্তকে নিজের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সই করা এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি বলেন, জাতির এই শোকের সময় সব গণতন্ত্রপন্থীদের শান্ত থাকতে হবে। তিনি আরও বলেন, সংঘাত বন্ধে সবাইকে সহনশীল হয়ে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়তে হবে। আর মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের সঠিক হিসাব, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত সহ দুর্ঘটনার মূল কারণ বের করতে কর্তৃপক্ষকে সহায়তা করতে সবাইকে আহ্বানও জানান তিনি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো নিখোঁজ অনেক শিক্ষার্থী। হাসপাতালে সন্ধান না মেলায় আবারও বিদ্যালয়ে ছুটছেন অনেকে। এদিকে নিখোঁজদের সন্ধান না পাওয়ায় প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা বাহিনীর দেয়া হতাহতের সংখ্যা নিয়ে। এম এ আজিমের রিপোর্ট। সন্তানকে ফিরে পেতে এখনো মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে দিকবেদিক ছোটাছুটি করছেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাইসা মনির মা। বিধ্বস্ত স্থানে মিলেছে রাইসার পুড়ে যাওয়া স্কুল ব্যাগ ও খাতা। তবে রাইসাকে খুঁজে না পাওয়ায় তার বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে বাতাস।
কোথাও আমার মনিরে কোনো হসপিটালে জীবিত বা মৃত্যু কিচ্ছু খুঁজে পাই নেই। কোথাও এখনো তারা খুঁজতেছে। আমি নামাজ পড়ে দোয়া করতেছি আমার রাইসা মনি যেন আমার বুকে ফিরে আসে। একইভাবে সহপাঠী, সন্তান বা স্বজনকে এখনো খুঁজে ফিরছেন অনেকে। হাসপাতালে ঘুরে সন্ধান না পাওয়ায় আবারও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আসছেন অনেকে। আমরা বাংলাদেশ মেডিকেল, মনসুর আলী, লুবানা, তারপর হচ্ছে বাংলাদেশ মেডিকেল, তারপর হচ্ছে কি আরো অন্যান্য, তারপর সরওয়ার্ডি, সব জায়গায় খোঁজা হয়েছে, কোথাও আমি আমার বোনকে পাই নাই। বান ইউনিটে আমি কালকে দুপুর থেকে আর পুরো রাত বান ইউনিট এবং ঢাকা মেডিকেলে ও জায়গায় খুঁজছি, কোনো জায়গা আমরা পাই নাই। এ পাশে সব জায়গা 8টা-10টা হসপিটালে খুঁজে না পেয়ে লাস্টে অবশেষে আজকে আমি আবার সেই বান ইউনিট থেকে সকালে এই জায়গায় আসছি। আসার পর কোথাও কোনো তথ্য দেয় না, যে জায়গায় যাই আমাদের তথ্যও দেয় না। অনেকের সন্ধান না পাওয়ায় ক্ষোভ তৈরি হয় সহপাঠী ও শিক্ষার্থীদের মাঝেও। যে জায়গায় পড়ছে ওই জায়গায় 2টা ক্লাসরুম, 30-60 জন, ওইখানে ওনার 60 জন স্পট ডেট, শিওর আমরা এটা 35 জন ওই সেকশনে স্পট ডেট, তারা আমাদের লাশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। আইএসপিআর এর তথ্য মতে মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 31। আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 165 জন। হতাহতের এ সংখ্যা মানতে নারাজ শিক্ষার্থী ও অভিভাবকরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে দুর্ঘটনাস্থল মাইলস্টোন স্কুলে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সরাসরি যাচ্ছি তার কাছে। সাফওয়ান, স্কুলে নিখোঁজের কোনো অভিযোগ আছে কিনা, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আসলে উপস্থিত ছিলেন এবং ভেতরে তারা কাজ করছিলেন, তবে আজকে এখন পর্যন্ত তাদেরকে আমরা দেখিনি। তো ভেতরের যে নিরাপত্তার দায়িত্ব সেটি পুলিশ এখন পালন করছে এবং আজকে যেটি আমরা দেখতে পেয়েছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু উৎসুক জনতার আসলে একটি ভিড় মাইলস্টোন কলেজে লক্ষ্য করা যাচ্ছে এবং যে নিরাপত্তা ব্যবস্থা তারা চেষ্টা করছে আসলে যতটুকু এই ভিড় সামলে পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে রাখা যায়। তো অনেকেই বলছেন যে অনেক দূর দূরান্ত থেকে তারা এসেছেন এবং ঘটনাস্থলটি তারা দেখার জন্য এখানে করছেন। আবার অনেকেই আসলে যারা এখানে নিহত হয়েছে তাদের শোক জানাতে এসেছেন বলে তবে এখানে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের কোনো তথ্য দেওয়া হয়েছে এবং আমরা যেই তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে এখন পর্যন্ত সংবাদ আমরা পেয়েছি এবং একটি পরিস্থিতি হাসপাতালে রয়েছে এবং ভেতরের শিক্ষকরা আছেন এবং তারা বলছেন যে কোনো ধরনের অভিযোগ থেকে তারা নিবেন এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা দিতে। তারা আরেকটি আহ্বান জানাচ্ছে যে এখনো যদি নিখোঁজ অবস্থায় থেকে থাকে তারা যেন মাইলস্টোন স্কুলে এসে এখানে যারা শিক্ষক রয়েছেন বা যোগাযোগ করে। তবে গতকাল শিক্ষার্থীরা যে আন্দোলনটি করেছিল সেটি এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি না। গতকাল বিভিন্ন উপদেষ্টা এসেছিলেন, তবে তাদেরকে কিন্তু তাদের 6 দফা দাবি জানানো হয়, পাশাপাশি তাদেরকে আসলে লাশ একটি অভিযোগ করেছিল শিক্ষার্থীরা আসলে অবরুদ্ধ করে রাখার মতো ঘটনাও ঘটেছে। তো সব মিলিয়ে আজকের এই পরিস্থিতি আজকে অনেকটাই স্বাভাবিক হয়েছে মাইলস্টোন কলেজের ক্যাম্পাস। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ানের সঙ্গে, জানাচ্ছিলেন নিখোঁজ শিক্ষার্থীদের সর্বশেষ পরিস্থিতি। রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেলে মাইলস্টোনের শিক্ষার্থীদের তোপের মুখে অবরুদ্ধ হয়ে পড়েন আইন শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পর সন্ধে 7:30টায় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনার পর মাইলস্টোন স্কুল ছাড়েন উপদেষ্টারা। দাবি দাওয়া নিয়ে আজ সকাল 10টায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক হবার কথা রয়েছে। মোহাম্মদ সাকিবের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় লাশের সংখ্যা নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠ প্রাঙ্গণে আসতে থাকে শিক্ষার্থীরা।
বেলা বাড়ার সাথে সাথে আশেপাশের এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হতে থাকে স্কুল প্রাঙ্গণে। নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ সহ 6 দফা দাবি জানান তারা। যথাযথ প্রমাণ সহ তাদেরকে জানাতে হবে যে তারা কতজন মারা গিয়েছে এবং কতজন বেঁচে আছে। আমরা সঠিক একটা কোনো তথ্যই পাচ্ছি না, কতজন বার্ন ইউনিটে গেছে এই তথ্যটা আমরা জানি যে এই বাংলাদেশ মেডিকেল থেকে ওরাই আমাদেরকে বললো যে 86 জন তারা বার্ন ইউনিটে অলরেডি পাঠাইছে। বেলা 11টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা প্রেস সচিব। এ সময় বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এক পর্যায়ে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করা হয় শিক্ষকদের পক্ষ থেকেও, তাতেও হয়নি কোনো কাজ। এর মধ্যেই চলে শিক্ষার্থী এবং উপদেষ্টা মণ্ডলীদের বৈঠক। পরে আইন উপদেষ্টা শিক্ষার্থীদের 6 দফা দাবি নিয়ে বলেন তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অশোভন আচরণের জন্য সরকারের পক্ষ থেকে ক্ষমা চান তিনি। আমাদের যারা কোমলমতি শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন অবশ্যই তাদের প্রকৃত অবস্থা জানানো হবে। কতজন শহীদ হয়েছে, কতজন আহত হয়েছে অবশ্যই জানানো হবে। সব দাবি আমরা মেনে নিয়েছি। এছাড়া আপনারা তাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি। তারপরও অবরুদ্ধ করে রাখেন তারা। এ সময় দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। দুপুরে শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে গাড়িতে তাদের বের করে আনার চেষ্টা করা হলেও তখনও আটকে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এরপর আবারও উপদেষ্টারা ফিরে যান ক্যাম্পাসে। পরে পেছনের গেট দিয়ে তাদের নিরাপদে সরিয়ে দেওয়ার চেষ্টা হলেও শিক্ষার্থীদের বাধার মুখে তাও ব্যর্থ হয়। প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যা 7:30টায় স্থানীয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনার পর মাইলস্টোন ক্যাম্পাস ত্যাগ করেন সরকারের 2 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা প্রেস সচিব। বুধবার সকাল 10টায় দাবি দাওয়া নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন মাইলস্টোনের শিক্ষার্থীরা। ছাত্রদের সাথে আবার কথা হয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানি তাদের কিছু দাবি ছিল, দাবিটা ছিল তাদের 5-6 জন প্রতিনিধি কালকে যাবেন আমাদের হোম মিনিস্ট্রিতে, আমাদের হোম অ্যাডভাইজার স্যার বা আরও যারা এই বিষয়ে বসবেন সেই ব্যাপারে একটা মিটিং হবে আগামীকাল সকাল 10টায়। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। ভারতের উজান থেকে নেমে আসা পানিতে বাড়ছে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থানের ভাঙন দিয়ে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। দর্শক, এই নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, এখন পর্যন্ত কতটি এলাকা প্লাবিত হয়েছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসলে দেখেন, ফেনীর যে চিত্র আমরা দেখেছি, গত 1 সপ্তাহ ফেনীতে কোনো ধরনের ভারী বৃষ্টিপাত নেই। এরপরেও আমরা দেখেছি ফেনীর যে 3টি নদী রয়েছে, মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদী, সেই 3টি নদীর পানি কিন্তু বিপদসীমা ছুঁই পানি ছিল গতকাল দুপুর পর্যন্ত। আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলছে যে ভারতের ত্রিপুরা রাজ্যে গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে কিন্তু এইসব নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে গত 8 জুলাই ফেনীতে যে বন্যা হয়েছিল, সেই বন্যাকালীন সময়ে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর 41টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছিল। সেই ভাঙনগুলো দিয়ে কিন্তু গতকাল দুপুর পর্যন্ত কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করেছিল, যার ফলে কিন্তু সেখানকার নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছিল। আমরা দেখেছি দুপুরের পর থেকে অর্থাৎ রাত পর্যন্ত আসলে অধিকাংশ এলাকায় পানি প্লাবিত ছিল, এমনকি মধ্যরাতের পর থেকে সেই সব এলাকাগুলো থেকে পানি নেমেছে। এখন কোথাও কোনো এলাকায় পানি নেই বলে আমরা এখানকার উপজেলা প্রশাসনের কাছ থেকে তথ্য জানতে পেরেছি। তবে এখানকার মানুষের যে গত আগামী কয়েকদিন যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেই সব সময়ের জন্য কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ কাজ করছে। কারণ হচ্ছে যেহেতু 41টি পয়েন্টের মধ্যে কোনো পয়েন্টই এখনও টেকসইভাবে মেরামত করা হয়নি, যার ফলে কিন্তু যে কোনো সময় ভারী বৃষ্টিপাত হওয়ার সাথে সাথেই পুরো ফেনী জেলায় কিন্তু 2024 সালের মতো বন্যা হওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে বলে কিন্তু তারা মনে করছে, যার ফলে কিন্তু মানুষ অনেকটা উদ্বেগ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আপনাকে বলে রাখি যে আমরা দেখেছি গতকাল যে 5টি উপজেলা প্লাবিত হয়েছিল, সেসব এলাকা ঘুরে
ঘুরে দেখেছি সেখানের যে চিত্রগুলো আসলে ইতিমধ্যে সেখান থেকে পানি নামার সাথে সাথে দেখেছি যে আমরা সেখানকার যে ক্ষয়ক্ষতির চিত্র সেগুলো কিন্তু স্পষ্ট হয়েছে এবং কি মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সেখানকার মানুষ এতটাই অসহায় হয়ে পড়েছে এখন, অন্য ধারে গিয়েও কিন্তু এখন মানুষ আর চাওয়ার যে মানসিকতা সে কিন্তু তাদের কাছে আর নেই। তারা সবসময় বলে থাকে যে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যে বাঁধগুলো রয়েছে সেগুলোর টেকসইভাবে মেরামত করা এবং নদীটি খনন করার জন্য কিন্তু তারা বারবার বললেও কিন্তু এখনও পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড এবং কি সংশ্লিষ্ট দপ্তর কোনো ভূমিকা বা কোনো পদক্ষেপ নিতে তারা দেখেনি, যার ফলে কিন্তু মানুষের মধ্যে ভয়, ভীতি, আতঙ্ক সবসময় বিরাজ করে। আকাশ যখন একটু মেঘলা হয় তখন তাদের মধ্যে কিন্তু অনেকটা আশঙ্কা কাজ করে যে আবারও বন্যার কবলে পড়তে হবে তাদের। তবে আমরা সেখানে দেখেছিলাম যে বিশেষ করে পশ্চিম এলাকায়, পরশুরামের পশ্চিম এলাকাটি একেবারেই বিধ্বস্ত অবস্থায় ছিল, সেটি এখনও বিধ্বস্ত হয়ে আছে। সেখানকার যোগাযোগ ব্যবস্থা অনেকটা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, সবগুলো সড়ক। সেগুলো মেরামতের জন্য কিন্তু তারা ইতিমধ্যে জেলা প্রশাসন কি উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট সড়ক বিভাগের যে সকল সড়কগুলো রয়েছে সেগুলোর প্রতি তারা কিন্তু বারবার বললেও কিন্তু সেখানে 2024 সালের বন্যার কিন্তু যে ক্ষতি হয়েছিল সেটিও কিন্তু তারা ঠিকমতো মেরামত করেনি বলে তারা অভিযোগ করছে। এবারে যে 25-এর বন্যা হয়েছিল যাতে কি যে পরিমাণ ক্ষতি হয়েছে তারা একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, সেখানে হেঁটে চলাও কষ্টদায় বলে কিন্তু তারা বলছে। তারা চায় যে দ্রুত সড়কগুলো মেরামত করা হোক। তো এই ছিল আমার কাছে ফেনীর বন্যার বাদ দিয়ে পানি ঢোকা নিয়ে সর্বশেষ তথ্য। নিলয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়ের সঙ্গে, জানাচ্ছিলেন প্লাবিত অঞ্চলের সর্বশেষ। দীর্ঘদিনের হতাশা কাটিয়ে অবশেষে পটুয়াখালীর উপকূলে জেলেদের জালে ধরা পড়ছে কাঙ্ক্ষিত ইলিশ। সমুদ্র থেকে ফেরা ট্রলার ভিড়তেই আবারও সরগরম হয়ে উঠেছে পটুয়াখালীর মহিপুর ও আলিপুর সহ সব মৎস্য অবতরণ কেন্দ্র। তবে সরবরাহ বাড়লেও কমেনি বাজারের দাম, তাই এখনও স্বস্তি ফেরেনি ক্রেতাদের মাঝে। কুয়াকাটা থেকে সহকর্মী KM শাহাবুদ্দিন শিহাবের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। সাগরের উত্তাল ঢেউ পেরিয়ে ঘাটে ফিরছে ইলিশ বোঝাই ট্রলার। এতে জেলেদের চোখে মুখে ফুটে উঠেছে বহুদিনের চাপা স্বস্তির হাসি। বৈরী আবহাওয়ার পর এবার ধরা দিয়েছে কাঙ্ক্ষিত সেই রূপালী ইলিশ। আবহাওয়া ভালো হওয়ার পর আমরা 2-4 দিন পাইছি, মাছ ভালোই কিছু পাওয়া দিছি। এখন মাছ পোনা ভালো পড়তে আছে, আল্লাহর কাছে আমরা লাখো শুকরিয়া। সমুদ্রে ইলিশ ধরা পড়ায় পটুয়াখালীর মহিপুর ও আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র সহ সব মৎস্য বন্দরেই প্রতিদিন ভিড়ছে শত শত ট্রলার। নতুন ইলিশে ভরে উঠছে আড়ত, আর ক্রেতা বিক্রেতার হাক ডাকে ফিরছে চিরচেনা সেই রূপ। ভালো আছে সাগরে, আমরা মনে হয় ইনশাল্লাহ যে অবস্থায় আছে এই অবস্থায় যদি থাকে ইনশাল্লাহ আমরা মানুষের দায়িত্ব দিনে দিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ। এই অবরোধের পরে আবহাওয়া যেকাল খারাপ আছে ওই সময় তো সাগরে বোট চলতে পারে নাই, যখন আবহাওয়া ভালো হয়েছে আল্লাহ মাছ পোনা অনেক ভালো হয়েছে। তবে সরবরাহ বাড়লেও তেমন বদলায়নি বাজারের চিত্র। এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে ইলিশের দাম। মৎস্যজীবীরা বলছেন একটানা এভাবে মাছ আসলে দাম কিছুটা কমতে পারে। আগের তুলনায় মাছ এখন কিছু দেখা দিচ্ছে, তো আসলে জেলেদের জালে মাছ মিলতেছে, তো আল্লাহ যদি এভাবে মাছ দেয় তো এর সাথে বেশিও মাছ হতে পারে, জেলেরা পাবে। আবহাওয়া ভালো থাকলে জেলেরা মাছ পাবে, সাগরে পাইলে দাম নিয়ন্ত্রণে থাকবে। মাছ কেবল শ্রাবণ মাছ শুরু হয়েছে, মাছ কিছু আনাগোনা শুরু হয়েছে, আমদানি কিছু বাড়ছে আগের চেয়ে। আষাঢ় মাসে মাছ ছিল না বললেই চলে, তো শ্রাবণ মাসের প্রথম থেকে কিছু মাছ শুরু হয়েছে। বর্তমানে ভরা মৌসুমে আস্তে আস্তে ইলিশের সরবরাহ বাড়তে থাকবে উল্লেখ করে জেলেদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানায় মৎস্য বিভাগ। মৎস্য দপ্তর থেকে তাদের আমরা যথেষ্ট উৎসাহিত প্রদান করি এবং তারা যেন ঠিকঠাক মতো বা সুস্থভাবে তারা মাছ আহরণ করতে পারে এবং আমাদের মৎস্য খাতের চাহিদা মিটিয়ে উঠতে পারে, তার জন্য আমরা সর্বদা মৎস্য দপ্তর থেকে আমরা সহযোগিতা করে যাব। মৎস্য অবতরণ কেন্দ্রের পাইকারি হিসাব অনুযায়ী মাঝারি সাইজের প্রতি কেজি ইলিশের দাম 1500 থেকে 1600 টাকায়, আর বড় সাইজের ইলিশ প্রতি কেজি 2100 থেকে 2200 টাকায় বিক্রি হচ্ছে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।